সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সঞ্জয় কুমার হলদার, সহকারী শিক্ষক, পিরিজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। সমাস বাংলা গ্রামার একটি অনেকের কাছে আসলে ভীতির, কিন্তু আসলে এটা ভীতির কিছুই না। বাংলা দ্বিতীয় পত্র তুমি যদি মনে প্রাণে ধারণ করে, অর্থাৎ তুমি যদি চেষ্টা করো, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। এই সমাস নিয়ে আলোচনা করব। সমাস যেহেতু একটু আলোচনাটা একটু দীর্ঘ, সেজন্য আজকে শুধুমাত্র কর্মধারায় এবং দ্বিগু সমাস এই দুটো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পরের ক্লাসে বাকি সমাসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং বোঝার চেষ্টা করো। যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আসি, সমাস কাকে বলে এই বিষয়টা তোমাদের জানতে হবে। সমাস কাকে বলে? সমাস অর্থ সংক্ষেপণ, অর্থাৎ কতগুলো পদকে আমরা যদি একটি পদে রূপান্তর করতে পারি তাকে সমাস বলবো। মানে অনেকগুলো পদ থাকে একটা বাক্যের মধ্যে, সেই বিষয়টাকে ছোট করা কি নাম? সমাস অর্থ সংক্ষেপণ, ছোট করার নামই হলো সংক্ষেপণ। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, অব্যয়ভাব, বহুব্রী এবং তৎপুরুষ সমাস। আজকে তোমাদের আলোচনা প্রথমেই থাকছে সমাস জানতে হলে তোমাদের আগে বিভক্তি জানতে হবে, এবং সমাসের কিছু বেসিক আলোচনা আছে। সমস্ত বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাসসমান পদ, পূর্বপদ, পরপদ, এই বিষয়গুলো একটু তোমাদের না জানলে তুমি সমাজের মধ্যে আলোচনায় ঢুকতে পারবে না। তাহলে প্রথমেই আসি, একটা বাক্য লিখি আমরা প্রথমে। সমাস অর্থ সংক্ষেপণ তো আগে বলেছি। সিংহ চিহ্নিত আসন সিংহাসন। তাহলে এই এতগুলো পদ, সিংহ, চিহ্নিত, আসন সমান সমান হলো সিংহাসন, এতগুলো পদ নিয়ে একটি পদ হয়েছে। তাহলে যে যে পদ মিলে সমাস হয় তাকে বলা হয়, প্রত্যেকটি বলে সমাস সমান পদ। অর্থাৎ এটা হলো সমস্ত পদ, এটা হলো সমস্ত পদ, অর্থাৎ সমাসটাই সমস্ত পদ। এরপর সিংহ চিহ্নিত আসন, এটা লেখো পূর্ব পদ, এটা লেখো বড় পদ। আর এটা হলো সমাস ব্যাস বাক্য করেছি না, ব্যাস বাক্য বোধক শব্দ, মানে এই লাইনটাকে আমরা এক্সপ্যান্ড করেছি, মানে ব্যাস বাক্য করেছি, বাড়িয়েছি, সেজন্য ব্যাস বাক্য বোধক কিছু শব্দ এরকম আসবে, তাকে ব্যাস বাক্য বোধক শব্দ বলে বলতে পারবো। তো এখন পূর্বপদটা কাকে বলে তোমাদের জানতে হবে। প্রথম পূর্ব পদ, তারপর জানতে হবে বড় পদ, তারপর জানতে হবে সমস্ত পদ, তারপর জানতে হবে ব্যাস বাক্য, তারপর জানতে হবে সমসসমান পদ। এই বিষয়গুলো মোটামুটি জানলে, এগুলো বেসিক ধারণা, না তুমি সমাসের ভিতরে ঢুকতে পারবে না, সমাজটা বুঝবে না। তাই পূর্বপদ হলো কাকে বলে? ব্যাস বাক্য। এটা আগেই বলছি, এটাকে বলা হয় ব্যাস বাক্য, মানে এই সমস্ত পদকে ভেঙে যে বাক্য করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। তাহলে আমরা ব্যাস বাক্যের সঙ্গে আগে লিখি, সমস্ত পদকে ভেঙে। লিখতে গেলে অনেক সময় দীর্ঘ হয়, তোমরা লিখে নাও, আমি ওকে বলি। সমস্ত পদকে ভেঙে যে বাক্য করা হয়, সমস্ত পদকে ভেঙে যে বাক্য করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এখন এই যে ব্যাস বাক্যের প্রথম শব্দটিকে পূর্বপদ বলে। এই ব্যাস বাক্যের এটা হলো প্রথম শব্দ। তাহলে ব্যাস বাক্যের প্রথম শব্দকে কি বলে? পূর্বপদ। এবং ব্যাস বাক্যের পরের শেষ শব্দকে বলে কি? পরপদ। আর সমস্ত পদ সমসসমান পদ। এই সমসসমান পদের সংজ্ঞা লিখি, তারপর সমস্ত পদের সংজ্ঞা লিখবো। ব্যাস বাক্যের প্রত্যেকটি শব্দকে সমসসমান পদ বলে, অর্থাৎ সিংহ, চিহ্নিত, আসন প্রত্যেকটাই সমসসমান পদ। তাহলে আমরা কি লিখবো? ব্যাস বাক্যের প্রত্যেকটি শব্দকে
ব্যাসবাক্যের প্রতিটি শব্দকে সমসমান পদ বলে। এখন এই সমসমান পদগুলো মিলিয়ে যে পদে পরিণত হয় তাকে বলা হয় সমস্ত পদ। এই জন্য সমস্ত পদ শেষে লিখলাম। লেখো সমসমান পদগুলো মিলিয়ে যে বাক্য, সমসমান পদগুলো মিলিয়ে যে বাক্য, যে শব্দ, বাক্য হবে না, সমস্ত পদ যে শব্দে পরিণত হয়, মিলে সমসমান পদগুলো মিলে যে শব্দ পরিণত হয় বা যে শব্দে পরিণত হয় তাকে সমসমান পদ বলে। এই মোটামুটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আলোচনার পরেই আমরা যাব প্রথমেই কর্মধারা এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি দ্বিগু সমাস। 6 প্রকার সমাসে দ্বিগু সমাসের সংজ্ঞা হলো যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, পূর্বপদে তোমরা লিখে নাও, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, আর পরপদে থাকবে কি, পরপদে সমাহার বা মিল, পরপদে মিল অথবা সমাহার। যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে সমাহার থাকে তাকে আমরা দ্বিগু সমাস বলতে পারি। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ অবশ্যই হতে হবে এবং পরপদে সমাহার থাকে দ্বিগু সমাস। সবচেয়ে সোজা সমাসের মধ্যে দ্বন্দ্ব আর দ্বিগু, তার দ্বিগু সমাসটা তোমরা সহজেই বুঝতে পারবা। আমরা সরাসরি উদাহরণে যাই, যেমন পঞ্চনদ, পঞ্চ অর্থ 5, আমরা পঞ্চনদের সমাহার লিখতে পারি অথবা 5 নদের সমাহার, তুমি যেভাবে লেখো 5 নদের সমাহার। দেখো সমান অর্থ মিল, আর 5 হলো সংখ্যাবাচক শব্দ, তাহলে দ্বিগু সমাসে আমরা সংজ্ঞার মধ্যেই তার ব্যাসবাক্য এবং তার সমস্ত পদ বুঝে গেছি আমরা। পঞ্চনদ, এখানে একটা সংখ্যাবাচক নদীর কথা বলা আছে, মানে 5টি নদ, নদী না সরি, 5 নদের সমাহার, মানে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ আর পরপদে সমাহার বা মিল, তাহলেই তাকে দ্বিগু সমাস বলে। তারপর লিখতে পারো চতুরঙ্গ, 4 অঙ্গের সমাহার। তারপর যদি দেখি অষ্টধাতু, অষ্টধাতু 8, আংটি বানায়, অষ্টধাতুর পাদের আংটি, 8 ধাতু অষ্টধাতুর বাতের আংটি, তাই না? তোমরা অনেকেই দেখছো বিভিন্ন সময় অ্যাডভার্টাইজ। 8 ধাতুর সমাহার, এগুলো অষ্টধাতু। এরকম আমরা লিখতে পারি যে সেতার, কি 3, এইবার তোমরা তো সবাই লিখে ফেলবা, আমি জানতাম অনেকেই এরকম ভুলটা করো, যে লেখো যে 3 তারের সমাহার। আসলে দেখো যে 3 তার যে বাদ্যযন্ত্রে আছে সেই 3টে তার কি একসাথে মিশে? কখনো মিশে না। 3টে তার তো আলাদাই থাকে, 3টে তারের টোন আলাদা, 3টে তারের সুর আলাদা, 3টে তার আলাদাভাবে বাজানো হয়, আলাদাভাবে বৈশিষ্ট্য এবং আলাদাভাবে তার অর্থ প্রকাশও আলাদাভাবে সেটা বাজে। তাহলে সেতার 3 তার আছে যার। এখন যদি সমাহার থাকে, এই সমস্ত এই ব্যাসবাক্যের পরপদে যদি সমাহার থাকে তাহলেই কিন্তু দ্বিগু সমাস বলা যাবে। কিন্তু যেখানে সমাহার দেওয়া সম্ভব না, তুমি ইচ্ছা মতো দিয়ে রাখলে সেটা তো ভুল হয়ে যাবে। যেখানে দেওয়া সম্ভব না, 3 তার আছে যার, এইটা হবে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী সমাসে তোমাদের সেই সময় আবার বিস্তৃত আলোচনা করবো এই ব্যাপারে। তাহলে আমরা জানলাম কি, যে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ পরপদে সমাহার থাকলে সেটাকে দ্বিগু সমাস বলতে পারবে। এইটু শুধু মনে রাখতেই হবে। দ্বিতীয় আলোচ্য বিষয় কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাসের সংজ্ঞা, তোমরা একটা সংজ্ঞাটা প্রথম লিখতে হবে, বুঝতে হবে। পূর্বপদে বিশেষণ, পূর্বপদে বিশেষণ, আর পরপদে আমি সংক্ষেপে লিখছি, সময় এবং জায়গার অভাবে সংক্ষেপে লিখছি। পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য।
এই পূর্বপদের বিশেষণ পরপদে বিশেষ্য। যেমন নীল পদ্ম, একটা উদাহরণ যায়, নীল পদ্ম, সমস্ত পদ্ম হলো নীল পদ্ম, তাহলে নীল যে পদ্ম। দেখো পূর্বপদের বিশেষণ নীল, এটা হলো বিশেষণ, পরপদে পদ্ম, পদ্ম ফুল নাম, এটা হলো বিশেষ্য। তাহলে পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য, এই এই যোগে যে সমাস হয় তাকে আমরা কর্মধারয় সমাস বলতে পারি। এই কর্মধারয় সমাসের 4টি প্রকার ভেতরে আছে, ইহা 4 প্রকার, 4 প্রকার। আমরা 4টা প্রকার ভেদ একটু লিখে নিচ্ছি, তারপরে আলাদা আলাদা আমরা বুঝাবো আর কি। মধ্যপদ লিখে নাও তোমরা, মধ্যপদ, তারপর হলো উপমান, তারপর হলো উপমিত, আর হলো রূপক, রূপক কর্মধারয়। এই 4 প্রকার আছে প্রকারভেদ। এই 4 প্রকার প্রকারভেদ নিয়েই একটু পরে তোমাদের সাথে আলোচনা করবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষার্থীরা, প্রথমেই আসি, আমি যেহেতু বাংলা দ্বিতীয় পত্র যখনই পড়াই, তোমরা জানো অথবা হয়তো অনেকেই জানো না, বাংলা দ্বিতীয় পত্রের 2 রকমের পড়ার নিয়ম আছে, একটা হলো অবরোহী, একটা আরোহী। আমি সাধারণত আরোহী বিন্যাস, ব্যাকরণে আরোহী বিন্যাস এই নিয়মে ব্যাকরণ পড়াই, অর্থাৎ উদাহরণ দিয়ে তারপর আমরা সূত্রে যাব। আরোহী বিন্যাসটা আমরা প্রথমে 2টা উদাহরণ লিখব। সিংহাসন, সিংহাসন, আর লিখবো স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। সিংহাসন এটা ব্যবহার করি, সিংহ চিহ্নিত আসন। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, স্মৃতি সৌধ, নির্মিত সৌধ বা সৌধ যেভাবে লেখো। দেখো কেন কর্মধারয় হয়েছে এগুলো, আগে সেটা জানি। সিংহ, এখানে সিংহকে আস্ত একটা সিংহ, জীবন্ত সিংহকে বোঝানো হয়নি। এই যে আসনটা, সেখানে সিংহ খচিত, মানে আসনের 10 গুণ বোঝানো হয়েছে। আসনটা রাজার আসন, তাই সেটা সিংহ খচিত। তাহলে এটা হলো বিশেষ্য, এটা হলো বিশেষণ। আবার সৌধ হলো বিশেষ্য, একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধ ঢাকা সাভারে অবস্থিত, আরো অনেক স্মৃতিসৌধ আছে ওই দেশে। স্মৃতি এটা হলো তার একটা অবস্থা, স্মৃতিতে ধারণ করি, এটা 10 গুণের একটা অবস্থা। তাহলে এটা বিশেষণ, এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা বিশেষ্য। তাহলে এই জন্য এটা কর্মধারয় সমাস। এবার আসি কেমন কর্মধারয়, সেটা নিয়েই তোমাদের আজকের মূল কথা। এই যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, দেখো এই যে চিহ্নিত শব্দটুকু বাদ দিলে আমরা সিংহাসন পাই, তাহলে মধ্যপদটা বাদ দিলেই আমরা সমস্ত পদ পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে মধ্যপদ লোভী কর্মধারয় বলে। তোমার সংজ্ঞায় কি লিখবা, যে সমাসের, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, মধ্যপদ লোভী কর্মধারা, মধ্যপদ লোভী কর্মধারা। দেখো তাহলে আবার তোমার স্মৃতিসৌধ যখন ধরবো, এই রক্ষার্থে শব্দটাকে যদি আমরা হাইড করে ফেলি, তাহলে স্মৃতিসৌধ। দেখো মধ্যের পদটুকু বাদ দিলেই আমরা সমস্ত পদ পাই। তা যে সমাসের মধ্যপদ লুপ্ত হয়, তাই না, তাকে আমরা মধ্যপদ লোভী কর্মধারয় বলতে পারি। এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটা বেশি একটা কঠিনও না। এর তাহলে এরপরে গেল মধ্যপদ লোভী কর্মধারয়। এরপরে আসি আবার 2টা আমরা বাক্য লিখি, আবার 2টা বাক্য লিখি। তুষার শুভ্র, তুষার অরুণ রাঙা, দেখো এটার ব্যবহার করি, তুষারের ন্যায় শুভ্র, অনুরাঙা, অরুণের, দেখো প্রত্যেকটা ন্যায় মাঝকে, ন্যায় অর্থ মত, মানে তুলনীয় বস্তু। এখন ধরলাম তোমার, ধরলাম এই হোয়াইট বোর্ডটি, এই বোর্ডটি সাদা,
এখন তোমার একজন ছাত্র বললো যে স্যার এটা তো একদম বরফের মতো সাদা, বরফ তো ভাঙলে গুঁড়া করলে অথবা যেখানে বরফ বৃষ্টি হয় সেগুলো অত্যন্ত সাদা। তা বললাম যে এই বোর্ডটি তুষারের মতো সাদা। আমরা বলতে পারি তাহলে এই মুহূর্তে কি আমরা তুষার দেখতে পাচ্ছি না বোর্ড দেখতে পাচ্ছি? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হলো বোর্ডটি সাদা, এই বোর্ডের সাদাটি দেখতে পাচ্ছি, তুষারের সাদা অনুভব করতে পারছি। তাহলে তুষার হলো অদেখা বস্তু আর বোর্ডটা হলো দেখা বস্তু। তাহলে অদেখা বস্তুর সাথে দেখা বস্তু যদি তুলনা হয়, তোমরা একটু নোট লিখি না এখানে, নোট অদেখা, সরি হ্যাঁ অদেখা মানে অদেখা বস্তুর সাথে দেখা বস্তুর তুলনা, অদেখা বস্তুর সাথে অদেখা বস্তুর সাথে দেখা বস্তু। দেখো অদেখায় তুষার আমরা দেখতে পাচ্ছি না, শুভ্র মানে সাদা বোর্ড আমরা দেখতে পাচ্ছি। অরুণ এই মুহূর্তে আমরা সূর্যের যে সকালবেলার যে অরুণ রাঙা, দুপুরবেলা তো সূর্য দিকে তাকাতেই পারি না, সকালবেলা যে লাল রঙের সূর্য হয় সেটা আমরা দেখতে পারি, খুব ভালো লাগে তখন। অরুণের ন্যায় রাঙা, ধরলাম তোমার একটা টি শার্ট, তুমি সেটা এত লাল বললাম যে একদম সূর্যের মতো লাল, এরকম আমরা বলতে পারি। আবার আমাদের জাতীয় পতাকার মধ্যে বৃত্তটা লাল, যেটা সূর্যের লাল, তাহলে সেটা বলতে পারি যে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এই কথাগুলো আমরা বলতে পারি। তাহলে এখন এটা হলো অদেখা বস্তু, এই যেটা আমরা তো দেখতে পাচ্ছি না, অরুণ এবার দেখতে পাচ্ছি। তাহলে অদেখা বস্তুর সাথে দেখা বস্তুর তুলনা হলে তাকে আমরা উপমান কর্মধারায় বলতে পারি। উপমান কর্মধারয়। বইতে অনেক কঠিন ভাবে লেখা আছে, তোমাদেরকে সহজ ভাবে বোঝানোর জন্যই এই সহজ নিয়মটুকু তোমাদেরকে জানালাম। তারপর তোমরা বই পড়ে বিস্তারিত জানতে পারবে। এরপর আসে তাহলে দুটি কর্মধারা পেলাম, মধ্যপদ লোপী কর্মধারায় আর উপমান কর্মধারায়। রইল বাকি কি উপমিত আর হলো উপকর্মধারায়। এখন কোন কর্মধারায় লিখবো সেটা তোমাকে বলবো না, সেটা তোমার নিজেরাই বের করতে, তোমার নিজের বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। আবার তোমরা দুটি বাক্য লিখি, সিংহ পুরুষ, সিংহ পুরুষ। আবার লিখলাম চন্দ্রমুখ বা চাঁদমুখ, চাঁদমুখ। সিংহ পুরুষ, সিংহে দেখো এখানে একটা বিষয় আছে, এখানে একটু সংজ্ঞাটা লিখতে হবে, তারপর আমরা ব্যাসবাক্য লিখবো। আবার একটু নোট লেখো, নোট। সেটা হলো যে দেখা বস্তুর সাথে অদেখার তুলনা, দেখা বস্তুর সাথে অদেখার তুলনা। আমি সংক্ষেপে লিখলাম, জায়গার হচ্ছে না বলে, তোমরা বিস্তারিত লিখে নিবে। দেখা বস্তুর সাথে অদেখার তুলনা, আগে ছিল অদেখা বস্তুর সাথে দেখা বস্তুর তুলনা, এবার দেখা বস্তুর সাথে অদেখা বস্তুর তুলনা। অর্থাৎ আমরা দেখো এই যে সিংহ পুরুষ, একটা মানুষ আসলো, মনে করো রবিন হুড আগে খুব রেসলিং করতে পারতো, রবিন হুড বিশাল শক্তিশালী দেখতে, কিন্তু সে কি সিংহের মতো? যদি বলি যে সিংহের ন্যায় পুরুষ, সিংহ কেশর আছে, তার নখর আছে, সে যেভাবে খায়, কাঁচা মাংস খেতে পারে, অনেক শক্তি, এত কাঁচা মাংস খাওয়া, এত নখর থাকা তো একটা পুরুষ মানুষের সম্ভব না। জাস্ট আমরা রবিন হুডকে আমরা সিংহের শক্তির সাথে তুলনা করতে পারি। তাহলে এই মুহূর্তে আমরা সিংহ দেখতে পাচ্ছি না পুরুষ দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুষ মানুষটিকে, অর্থাৎ রবিন হুড বসে আছে ধরলাম। তাহলে দেখা বস্তু, আগের বছর যে দেখা বস্তুর তুলনা, তাহলে আমরা লিখবো পুরুষ সিংহের ন্যায়। দেখো ওই পুরুষ মানুষটার শক্তি সিংহের ন্যায়, সেটা আমরা তুলনা করলাম। তাহলে এই পুরুষটা কি দেখা বস্তু, এর সাথে সিংহ কি অদেখা বস্তু। তাহলে দেখা বস্তুর সাথে অদেখার তুলনা হলে সেটা হলো উপমিত কর্মধারায়, এভাবে মনে রাখতে পারলে তুমি টেকনিক, এটা মনে রাখার, এটা অত ভালো সংজ্ঞা না, কিন্তু এটা টেকনিক মনে রাখতে পারলে তুমি পরীক্ষা ভালো করতে পারবা। চাঁদমুখ, আমরা এই মুহূর্তে চাঁদ দেখতে পাচ্ছি না, ধরো এখন রাতের বেলা তো আমরা চাঁদ সবসময় পাই না, কারণ অমাবস্যার সময় তার পাই না, পূর্ণিমে পাই, অথবা দিনের বেলা। এখন দিনের বেলা তো আমরা চাঁদ দেখতে পাচ্ছি না, তাহলে মুখটা দেখতে পাচ্ছি, মানে কারো ফেজ এত গোল এত সুন্দর দেখতে, তাহলে বলতে পারি যে মুখ তার চাঁদের ন্যায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোনটা? মুখ চাঁদের, তাহলে মুখ চন্দ্র বা চাঁদ মুখ, এটা হলো দেখা বস্তু,
আর চাঁদ হলো অদেখা বস্তু। দেখার সাথে অদেখার ন্যায় মানে তুলনা বা মত। তাহলে দেখার সাথে অদেখার তুলনা হলে সেটাই উপমিত কর্মধারায়, আর অদেখার সাথে দেখার তুলনা হলে সেটা উপমান কর্মধারায়। আর যদি ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় সেটা হলো রূপ, মধ্যপদ লোপ পাইলে সেটা মধ্যপদ লোপী কর্মধারায়। সর্বশেষ যে কর্মধারা সমাজটি রয়েছে সেটা নাম বলবো না, তোমরা উদাহরণ দিয়ে গেস করে বের করো। আগেই বলে আমাদের আরোহী পদ্ধতির নিয়মে ব্যাকরণ আমি পড়াই, মানে অর্থাৎ উদাহরণ দেবো, সেটা তোমরা মানে নিজে থিঙ্কিং লেভেল বাড়িয়ে তুমি উত্তরটা বের করবা। আমরা দুটো উদাহরণ লিখি, মন মাঝি আর হলো ক্রোধানল। ব্যাস বাক্য করি, মন রূপ মাঝি, মন রূপ মাঝি, আর ক্রোধ রূপ অনল। এটা সংজ্ঞায় বলা আছে, এই কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলা আছে যে উপমান আর উপমেয় এই দুটির মধ্যে যদি অভেদ কল্পনা হয়, মানে দুটি জিনিস যদি একই রকম হয়, দুটি জিনিসের মধ্যে ভিন্নতা না থাকে, তাকে রূপক কর্মধারয় বলে। আর একটা বলা যায় যে ব্যাসবাক্যে রূপ কল্পনা হলে তাকে রূপক কর্মধারয় বলে। এটা একটা ছোট্ট মনে রাখার উপায়। তাহলে উপমান আর উপমেয় এর মধ্যে অভেদ কল্পনা, যেমন এই মন আর মাঝি, মাঝির কেমন মন সেটা তো আমরা জানি না, তবে মনের ন্যায় মনের মতো মনের রূপে মাঝি হতে পারে। আবার ক্রোধ মানে ক্রোধ রাগান্বিত একটা অবস্থা, মানে বলে যে ক্রোধ থেকে মানে বলে যে রাগ এমন রাগান্বিত মানে আগুন ঝরে। তাই ক্রোধের সাথে অনলের একটা সম্পর্ক রয়েছে। কি যে সম্পর্ক রয়েছে সেটা একই রূপের, মানে ক্রোধটাও শক্তিশালী আর মানে সেটাও অনেক জ্বালাময়ী, আর ক্রোধ জ্বালাময়ী, আর অনল অর্থ আগুনও জ্বালাময়ী। আর একটা দেখতে পারি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ